দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য ১৯৫ বর্গ কিলোমিটার বিস্তৃত এই অরণ্য তার সবুজ চাদর বিছিয়ে রেখেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ছোটনাগপুর মালভূমির অন্যতম জনপ্রিয় পাহাড় দলমা, আর তার থেকেই এই অরণ্য পেয়েছে তার নাম দলমা। সেই দলমার ভেতর নিভৃত নির্জন এক ছুটি কাটানোর জন্য অপেক্ষায় আছে এক নির্জন বন বাংলো, পিন্ডাবেরা ফরেস্ট গেস্ট হাউস অথবা পিন্ডাবেরা ফ্যামিলি কটেজ। নমস্কার দর্শক বন্ধু, আপনি দেখছেন ট্রাভেল উইথ অর্ঘ্য। তাহলে চলুন আজ ঘুরে আসা যাক দলমার গহীন অরণ্য থেকে। ১৯৭৫ সালে অভয়ারণ্যের স্বীকৃতি পাওয়া দলমা অভয়ারণ্য জামশেদপুরের একদম পাশে অবস্থিত। কলকাতা থেকে দলমার দূরত্ব ৩০০ কিলোমিটার, রাঁচি থেকে ১২৫ কিলোমিটার আর জামশেদপুর থেকে মাত্র ৩০ কিলোমিটার। বাঙালির ভীষণ পছন্দের এই উইকেন্ড ডেস্টিনেশন যেতে এক ছুটির দিন দেখে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছিলাম। জাতীয় সড়ক ১৬, ৪৯ আর ১৮ ধরে সড়কপথে কলকাতা থেকে দলমা মাত্র ৬ ঘন্টা দূরে। সড়কপথে কলকাতা থেকে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেতে পথে পড়বে কোলাঘাট, খড়গপুর, বরাগোড়া, ঘাটশিলা ও জামশেদপুর। সমস্ত পথের দূরত্ব কম বেশি ৩০০ কিলোমিটার, আর সড়ক পথে যেতে সময় লাগে ৬ থেকে ৬.৫ ঘন্টা, ম্যাক্সিমাম ৭ ঘন্টা। অবশ্য এই সময়টি শুধুমাত্র ড্রাইভিং টাইম। ব্রেক নিলে সময় বাড়তে থাকবে ব্রেক অনুযায়ী। আর আমার নিজের গাড়ি চালিয়ে দলমা আসার যে অভিজ্ঞতা, সেটি কিন্তু নিছক একটা রোড ট্রিপের ভিডিও নয়। চড়ুইবেতির সেই গল্প আপনি শুনে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। দীর্ঘ ৬ ঘন্টা যাত্রার শেষে অবশেষে চোখের সামনে দেখতে পেলাম দলমার প্রবেশদ্বার। খুশিতে নেচে উঠল আমার মন। এই পথ দিয়ে যাওয়ার সময় কতবার দেখেছি এই প্রবেশদ্বার, কিন্তু ফাইনালি আজকে যেতে পারছি সেখানে। NH ১৮-র ওপর এই এন্ট্রি গেট থেকে ফরেস্ট চেকপোস্ট আরো ৫ কিলোমিটার। ফরেস্ট চেকপোস্ট যেখানে, সেই জায়গাটির নাম মাকুলা কোচা। সেখানে আছে ঝাড়খণ্ড বন দপ্তরের অনেকগুলি থাকার জায়গা। মাকুলা কোচা থেকে আরো ১০ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের ভেতর আছে বন দপ্তরের দ্বিতীয় থাকার জায়গা, আর আজকে আমার গন্তব্য সেখানে। গাড়ি চলতে থাকুক, আর আমরা দেখে নিই আপনি ট্রেনে চেপে যদি আসতে চান কিভাবে আসবেন। ট্রেনে আসতে চাইলে আপনাকে হাওড়া থেকে ধরতে হবে এমন একটি ট্রেন যেটি জামশেদপুরে থামে। জামশেদপুরে নেমে স্টেশনের ঠিক বাইরে থেকে রিজার্ভ গাড়ি কিংবা অটো রিজার্ভ করে আপনি পৌঁছতে পারবেন দলমা। এই মুহূর্তে হাওড়া থেকে ভোরবেলা ছাড়ছে ৩টি ট্রেন। এই ৩টি ট্রেন কিন্তু আপনাকে দলমা পৌঁছে দেবে আপনার হোটেলের চেক ইন টাইমের ঠিক ভেতরেই। ইতিমধ্যে এসে পৌঁছানো গেল দলমার দ্বিতীয় প্রবেশদ্বার, যেখানে আছে ফরেস্টে প্রবেশ করার চেকপোস্ট। গেট দিয়ে ঢোকার পরে এখানে আছে ফরেস্ট অফিস। এখান থেকে আমাদেরকে পারমিট বানাতে হবে। পারমিট যেটা আমাদের বানাতে হলো সেটা হচ্ছে আমার গাড়ির জন্য ৬০০ টাকা ফ্ল্যাট। আমি থাকবো এখানে ৩ রাত্রি। ৩ রাত্রির জন্য ৬০০ টাকা ফ্ল্যাট, আর পার হেড ১০ টাকা করে। আমরা ৩ জন ৩০ টাকা, তো ৬৩০ টাকা আমাদের দিতে হলো। এই সোজা পথ চলে গেছে পিন্ডাবেরা ফরেস্ট গেস্ট হাউসে। এই পিন্ডাবেরা ফরেস্ট গেস্ট হাউসের পথ ধরবো আমি এখন। তবে তার আগে একটা দারুণ জিনিস হয়ে গেছে। আমি এসে জানতে পারলাম যে এখানে, মানে পিন্ডাবেরা ফরেস্ট গেস্ট হাউসে, ওখানে কিন্তু চালু ক্যান্টিন নেই। ওখানে নিচ থেকে গ্রসারিজ নিয়ে যেতে হবে।
এটা তো জানতাম আমি যে অ্যাজ অন 2023-24 এইটাই নিয়ম ছিল, 26এও যে একই নিয়ম সেটা জানতাম না, শিক্ষা হয়ে গেল। আপনারাও কিন্তু জেনে নিলেন যে পিণ্ডাবেড়ায় থাকতে হলে কিন্তু আপনাকে রেশন নিয়ে আসতে হবে। তো এখন গাড়ি ঘোরাবো, যাব এই ফরেস্টে ঢোকার মুখেই একটি মাত্র দোকান রয়েছে, মুদির দোকান, সেখান থেকে অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম কিছু গ্রসারিজ আমাদেরকে কিনতে হবে। সেই গ্রসারিজ কিনে তারপরে আমরা চলে যাব আমাদের গেস্ট হাউসে। যেটা বলার সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু সাফারি হয়, এই সাফারির বুকিং কাউন্টারও এখানে। এই এই সাফারির যেটা খরচ আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে লেখা আছে যে সাফারির খরচ হচ্ছে 2800 টাকা এই পুরো গাড়িটা। এই গাড়িটাতে সর্বাধিক 10 জন বসতে পারে। তো আপনারা যদি গ্রুপে আসেন পুরো গাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন, আর আপনারা যদি ছোট ফ্যামিলি থাকে, মনে করেন যে গোটা গাড়িটা নেবেন, যদি অ্যাভেলেবেল থাকে, গাড়ি ফাঁকা থাকে, তাহলে সেটাও নিয়ে নিতে পারেন। তো আপাতত এই মোটামুটি তথ্য। আপাতত গাড়ি ঘুরিয়ে যাই, গিয়ে গ্রসারিজগুলো নিয়ে আসি, আর গ্রসারিজ নিয়ে আমরা উঠে যাব সোজা আমাদের পিণ্ডাবেড়ার পথে। আপাতত আমরা এসেছি এই মুদিখানায়। এখান থেকে আমাদেরকে সমস্ত বাজার করে নিয়ে যেতে হবে, কারণ পিণ্ডাবেড়ায় এই 2026 সালেও কিন্তু ক্যান্টিন যেটা চালু আছে সেখানে আপনাকে খাবার নিয়ে যেতে হবে, মানে র মেটেরিয়ালস নিয়ে যেতে হবে। কুক আছে, কুক রান্না করে দেবে। আমি জানতাম যে এটা 2024 অবধি ছিল, 2025 থেকে আশা করেছিলাম হয়তো নিয়মটা চেঞ্জ হবে, কিন্তু এখন গিয়ে তো জানতে পারলাম নিয়ম চেঞ্জ হয়নি। তো একটুখানি আসতে হলো ব্যাকে, আবার এই ধরুন 1.5-2 কিলোমিটার, 1.5-2 কিলোমিটারও হবে না, হয়তো 1 কিলোমিটার, 1.25 কিলোমিটার। তারপরে এখানে মুদির দোকান আছে, এই মুদির দোকান থেকে আপাতত জিনিস কিনছি। এটা জানলে হয়তো আমি কলকাতা থেকেই নিয়ে আসতাম, তাতে যেটা হতো যে হয়তো একটু কিছু গ্রিন ভেজিটেবলস আনতে পারতাম। এখানে গ্রিন ভেজিটেবলস নেই, এখানে মেনলি শুকনো খাবার, মানে চাল, ডাল, আটা, সয়াবিন, ডিম, পেঁয়াজ, আলু ইত্যাদি পাওয়া যাচ্ছে। তো এর উপরেই থাকতে হবে এ কদিন। তো ওয়াইফকে দাঁড় করিয়ে দিয়ে এসেছি, আমি বললাম যে একদম সুন্দর করে বাজার করো তো এখানটায়, আর তেল, মশলা, নুন সব কিছু লাগবে, মানে আমাদের 3 জনের 2 দিন থাকতে মোটামুটি যা যা লাগে র মেটেরিয়াল সব কিছু এখান থেকে কিনতে হবে। তো বেশ একটা পিকনিক পিকনিক ফিলিংস হচ্ছে এখন থেকেই। ভেতরে গিয়ে যখন রান্না হবে তখন নিশ্চয়ই সেই ফিলিংসটা আরও বাড়বে। আর এটা কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছে সেই 3 বছর আগে রুদ বনবাংলোয় থাকার অভিজ্ঞতার কথা। সেই বনবাংলোয় কিন্তু একদম কাছাকাছি অভিজ্ঞতা হয়েছিল। আপনি এখনও দেখেননি? তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন রুদ বনবাংলোয় আমার অভিজ্ঞতা কী ছিল। ফিরে আসি এই ভিডিওয়। আপাতত আমরা বাজার করছি, এই বাজার করে আবার আমরা রওনা দেব আমাদের এন্ট্রি গেটের দিকে। এন্ট্রি গেট ক্রস করে আমরা পৌঁছবো আমাদের যেখানে থাকার জায়গা, সেই পিণ্ডাবেড়াতে। চলুন বাজারটা কমপ্লিট করে আসি। উঠে গেল আমাদের চাল, ডাল, আটা, তেল, নুন, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা পাওয়া গেছে, আর ডিম বাবাজি এখানে। চিকেন পাওয়া যায় এখানটায়, বিকেলবেলা আসতে হবে, এখানেই চিকেন নাকি পাওয়া যায়। আপাতত গাড়ি ঘোরাবো। রেশন প্যাক করে নিয়ে গাড়ি ঘুরিয়ে আবার রওনা হলাম। চেকপোস্ট ক্রস করার একটু পরই কিন্তু শুরু হয়ে গেল জঙ্গল, আর পথ সরল রেখা ছেড়ে পরিণত হলো বক্ররেখায়। হোক না নিচু পাহাড়, বাঁকও খুব কম, কিন্তু পাহাড় তো, আর তার উপর উপরি পাওয়া জঙ্গল, মন নেচে উঠল আনন্দে। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য মূলত শুকনো মিশ্র পর্ণমোচী এবং শালবনে ঘেরা। এখানে হাতির পালের জন্য উপযোগী নানা প্রজাতির গাছপালা দেখা যায়।
এখানকার প্রধান গাছগুলোর মধ্যে রয়েছে শাল, আর জাম, কেন্দু, সেগুন, শিশু, করঞ্জ, শিমুল, আম, কাঁঠাল এবং আকাশিয়া গাছ এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে। প্রসঙ্গত, এই অভয়ারণ্যে অনন্তমূল, শতমূলী এবং সর্পগন্ধার মতন মূল্যবান ভেষজ উদ্ভিদও কিন্তু পাওয়া যায়। প্রকৃতিকে উপভোগ করতে করতে অবশেষে পথ হলো শেষ। এসে পৌঁছলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। পিন্ডাবেড়ায় আছে দু রকমের থাকার অপশন। প্রথমটি পিন্ডাবেড়া রেস্ট হাউস। অনলাইন পোর্টালে এটি অবশ্য পিন্ডাবেড়া এসি রুম ডিলাক্স নামে পরিচিত। আর অন্যটি হল পিন্ডাবেড়া ফ্যামিলি কটেজ। এবার আসুন দেখে নেই রুমগুলি কেমন। প্রথমেই দেখে নেওয়া যাক এসি রুম ডিলাক্স তার ঘরের ভেতরে কি আছে। এসি রুম ঘরটি বেশ বড়। ঘরে আছে একটা কিং সাইজ বেড, সেন্টার টেবিল সহ সোফা সেট, একটা বেশ বড় স্মার্ট টিভি, ওয়ার্ড্রোব, ড্রেসিং ইউনিট। ঘরে আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইট আর একটি সিলিং ফ্যান। এছাড়া স্প্লিট এসি তো আছেই। এবার ওয়াশরুম দেখার পালা। বেশ প্রশস্ত ওয়াশরুম, ওয়াশ বেসিন, শাওয়ার, কমোড সবই আছে এখানে। আর ওয়াশরুমটি কিন্তু বেশ ঝকঝকে তকতকে। এবার ফ্যামিলি কটেজের রুমগুলি দেখে নেওয়া যাক। এখানে ফ্যামিলি কটেজ আছে দুটি, আর প্রতিটি কটেজে আবার আছে দুটি করে রুম। সিঁড়ি দিয়ে উঠে একটি ছোট্ট বারান্দা। বারান্দা পেরিয়ে মূল বেডরুম। রুমের ভেতর আছে একটা ডাবল বেড খাট, একটা আলমারি। ঘরটিতে অবশ্য আছে এসি আর সিলিং ফ্যান। এই বেডরুমের লাগোয়া যে অপর একটি বেডরুম রয়েছে দেখে নেওয়া যাক সেটি, যদিও তার কনফিগারেশন কিন্তু একই রকম। রুমটা মনে হলো একটু বড়। এই দুটি বেডরুম একটা কমন স্পেসে কানেক্টেড। এই বেডরুমের ওয়াশরুম হলো এটা। আর তার পাশের এই বেডরুমের ওয়াশরুম হচ্ছে এটা। এই ফ্যামিলি কটেজের সুবিধা হলো, যদি দুটি পরিবার একসঙ্গে ঘুরতে আসে তবে তারা কিন্তু একই বাড়িতে পাশাপাশি দুটি ঘরে থাকতে পারবে। ফ্যামিলি কটেজের ঠিক পাশেই আছে একটা ওয়াচ টাওয়ার, একদম ন্যাচারাল, গাছের গায়ে বাঁশ দিয়ে বানানো। ভাবলাম উঠে দেখি তো কি দেখা যায়। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল দলমার এক বাসিন্দাকে। নাম তার ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেল। জেনে অবাক হবেন, এই কাঠ বিড়ালি কিন্তু দৈর্ঘ্যে 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর এটি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় কাঠ বিড়ালি।
তবে ইন্ডাবেরায় সময় কাটানোর শ্রেষ্ঠ জায়গা কিন্তু ডিলাক্স রুমের বারান্দাটি। সেখানে দাঁড়িয়ে যত দূর চোখ যায় দেখা যায় ছোটনাগপুর মালভূমির দিগন্ত বিস্তৃত নাতি উচ্চ পাহাড়ের সারি। সবুজের চাদর গায়ে দিয়ে সে যেন অনন্তকাল ধরে ধ্যানস্থ হয়ে আছে। আর পাহাড়ের সেই নিস্তব্ধতার ঠিক মাঝখানে ধরা দেয় নাগরিক কোলাহলের প্রতিচ্ছবি, ইস্পাত নগরী জামশেদপুর। গেস্ট হাউসের নিচে এইটি হচ্ছে ডাইনিং রুম। দুপুর প্রায় 3:30। এখন আমরা খাচ্ছি ডিমের ডালনা, ভাত আর স্যালাড। সিম্পল মেনু, আর কিছু নেই। সন্ধেবেলার স্ন্যাক্স নিজেদেরকে আনতে হবে বাড়ি থেকে, মুড়ি চিড়ে, বাদাম ইত্যাদি। চিকেন পকোড়া খেতে গেলে সেই মাকালুকোচায় যেতে হবে। মাকালুকোচার ওখানে যে দোকান থেকে আমরা কিনলাম ওখানে মুরগি পাওয়া যায়, সেটা কিন্তু গোটা কিনতে হবে। তো আপাতত চিকেন পকোড়ার প্ল্যান সন্ধ্যাবেলা ওই জন্য ড্রপ। আমরা সঙ্গে যা মুড়ি চিড়ে, বাদাম ভাজা ইত্যাদি এনেছি সেগুলো দিয়েই বিকেলবেলার স্ন্যাক্স হিসেবে খাবো। আর আপাতত ডিমের ডালনা আর ভাত রান্না মোটামুটি, খিদেও পেয়েছিল খুব। আর এই বন্য পরিবেশে এই খাবারটা বেশ ভালোই লাগছে। খাবারটা তাহলে চলতে থাকুক। দুপুরের খাওয়া সেরে আবার টোটো কোম্পানি। রিসোর্টের ভেতর আছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বা ভিউ পয়েন্ট। এক এক করে সার্ভে করতে লাগলাম সবকটা। ওয়াচ টাওয়ারের ওপরে উঠেছি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারপাশের দলমা পাহাড়ের যে রেঞ্জ, সেই রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। প্রচুর পাখি উঠছে এখানটায়, প্রচুর পাখির আওয়াজ। আর দূর থেকে ভেসে আসছে ময়ূরের ডাক। এই নিস্তব্ধ দুপুরে সেই পাখির আওয়াজ আর হঠাৎ হঠাৎ ভেসে আসা ময়ূরের ডাক যে কি এক মায়াবী পরিবেশ রচনা করছে এখানে, না আসলে কিন্তু তা ভিডিওর মাধ্যমে বোঝাও যায় না, প্রকাশও করা যায় না। আর সত্যি কথা বলতে তাই জন্যই তো কংক্রিটের জঙ্গল ছেড়ে সত্যিকারের জঙ্গলে ছুটে আসা। এসেই যখন পড়েছি, উপভোগ করি এই সুন্দর শেষ দুপুরটাকে। ঘড়িতে সময় এখন মোটামুটি রাত্রি
9:15। বেশ একটা জোর হাওয়া উঠেছে, ঝড়ের প্রাক যে হাওয়া, সেই হাওয়া। হয়তো কালবৈশাখী নামবে আরেকটু পর। আর হয়ে গেছে লোডশেডিং। যে আলোগুলো জ্বলছে এগুলো অধিকাংশই সোলার, আর রুমের ভেতরে যে আলো চলছে সেটা ইনভার্টারের। তাই খাওয়া মেটানোর জন্য নেমেছি আমরা। ঝপাঝপ খেয়ে ঝপাঝপ চলে যাব এবার আমরা ওপরে, কারণ ইনভার্টার কতক্ষণ চলবে তার গ্যারান্টি নেই। সারা রাতও চলতে পারে, ঘন্টাখানেকও চলতে পারে। কারেন্টই বা কখন আসবে তাও জানি না। কথা বাড়িয়ে লাভ নেই, চলুন ডিনার টেবিলে বরং একসাথে আবার দেখা করি। আমাদের রাত্রের মেনু আজকে আলু পেঁয়াজ ভাজা, আর তার সাথে গরম গরম রুটি। এখানে রান্না হয় হচ্ছে কাঠের উনুনে, কাঠের চুলায়। ফরেস্ট, প্রচুর গাছ, প্রচুর কাঠ, গ্যাসের ঝামেলা নেই, যুদ্ধের কোনো টেনশন নেই, অফুরন্ত কাঠ, ব্যাস তাই দিয়ে রান্না চলছে। তার ফলে যেটা হয়েছে, এখানে সব খাবারে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। এই রুটিতেও সেই স্মোকি ফ্লেভারটা রয়েছে, আলু ভাজা, ডিমের ঝোল, এমনকি চাতেও সেই স্মোকি ফ্লেভারটা কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু একটা উপরি পাওনা। কথা বাড়াবো না, এবার শুরু করি। কারণ ওই যে ইনভার্টারের আলোয় খাচ্ছি, ইনভার্টার কতক্ষণ আছে তা তো জানি না। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। দারুণ। ডিনার শেষ করতে না করতেই বাইরে শুরু হয়ে গেল কালবৈশাখীর দাপট। মেঘের আড়ালে চৈত্র পূর্ণিমার চাঁদটুকু শুধু জেগে রইল দলমা পাহাড়কে পাহারা দিতে, আর তার সঙ্গী হয়ে রইল ঝড়ের দাপটে হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠা এক ভয়ার্ত ময়ূর। দলমা পাহাড়ের কোলে উঠে পড়ল সূর্য, আর ভোরের সোনালি রোদে ভেসে গেল চারদিক। ঘুম ভেঙে উঠে দলমার বাসিন্দারা যে যার প্রাত্যহিক কাজে কিন্তু হয়ে পড়েছে ব্যস্ত। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শুধু দেখলাম তাদের সেই ব্যস্ততা। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হয়েছি। কাঁচা রাস্তা চলে গেছে জঙ্গলের বুক চিরে। পাখিরা ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে তাদের দৈনন্দিন কাজ। হঠাৎ হঠাৎ একটা দুটো গাড়ি যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। দলমা টপে রয়েছে মন্দির, রয়েছে ওয়াচ টাওয়ার, পর্যটকরা যাচ্ছেন সেখানে। কিন্তু যেই মুহূর্তে গাড়ি চলে যাচ্ছে, জঙ্গল কিন্তু ফিরে যাচ্ছে আবার তার আগের রূপে। পাখিদের আওয়াজ কিন্তু থামছে না। পাখিদের আওয়াজ, কানের পাশ দিয়ে হঠাৎ হঠাৎ উড়ে যাওয়া ভ্রমরের গুনগুন আওয়াজ, আর শুকনো পাতার খসখসানি। জঙ্গল সত্যি কিন্তু চিরজীবন মানুষকে এভাবেই আপন করে নিতে চায়। ভোরের পাইচারি শেষ করে আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারিতে। ঝরা পাতার গালিচা পাতা সেই সর্পিল লাল মেঠো পথ দিয়ে আমাদের সাফারির গাড়ি যখন এগোচ্ছিল, মনে হচ্ছিল আমরা যেন কোনো এক অন্য জগতে ঢুকে পড়েছি। ইঞ্জিনের শব্দে চমকে উঠে হরিণের সেই মায়াবী অন্তর্ধান, সেই জমজমাট গল্প না হয় অন্য একদিন শোনাবো, থুড়ি দেখাবো। সাফারি করে ফিরলাম আমরা। এখন আমরা ব্রেকফাস্ট করব। আমার গাড়িতে ম্যাগির প্যাকেট রাখা ছিল, তো ওই ম্যাগির প্যাকেট দেওয়া হচ্ছে। তো ব্রেকফাস্টে ম্যাগি আর ডিমের অমলেট। গাছতলায় ব্রেকফাস্ট, এই আমাদের ব্রেকফাস্টের মেনু। ম্যাগি আর তার সাথে ডিমের মামলেট। গাছতলায় সুন্দর বেঞ্চ করা আছে, এখানে ওয়াইফ আর মেয়ে বসেছে আর আমি দাঁড়িয়ে।
পেছনে বাংলো, তার পেছনে দলমা পাহাড়, চারদিকে পাখি ডাকছে, হাওয়া বইছে খুব সুন্দর, ব্রেকফাস্ট করার দারুণ পরিবেশ। কি বলছেন বলুন? ঘড়িতে সময় সকাল 10টা, আর আমার চেক আউট করার টাইম হয়ে গেছে। চেক আউট প্রসিজিওর করে ফেললাম, এখন বেরিয়ে যাচ্ছি এত সুন্দর একটা ফরেস্ট গেস্ট হাউস থেকে, পিন্ডাবেড়া থেকে রওনা দিচ্ছি এখন। আশা করি যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি সেগুলো প্রায় সবই ঠিকঠাক আপনার কাছে দিতে পেরেছি, তার সাথে তুলে ধরতে পেরেছি এই অপূর্ব সুন্দর জায়গার সৌন্দর্য। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো আমার প্রাপ্য নাকি? আর যদি প্রথমবার দেখে থাকছেন আমার চ্যানেল, তাহলে কিন্তু অবশ্যই করে ফেলুন সাবস্ক্রাইব, কারণ এরকম অজানা সুন্দর সুন্দর জায়গা থেকে আমি তুলে নিয়ে আসি নানা রকম ঘুরতে যাওয়ার গল্প। যদি আপনি যেতে পারেন খুব ভালো, যদি না যেতে পারেন ঘরে বসেই না হয় হোক মানুষ ভ্রমণ। ভালো থাকবেন সবাই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি পরের কোনো নতুন জায়গা থেকে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। বিষণ্ণ অথচ মধুর বিদায়বেলা ঘনিয়ে এলো। পায়ে পায়ে এগিয়ে গেলাম গাড়ির দিকে। ইঞ্জিন গর্জে উঠতেই ভাঙল মায়ার ঘোর। পিন্ডাবেড়া ক্রমশই দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ধুলো ওঠা পথের বাঁকে ক্রমশ আবছা হয়ে আসছে বনবাংলো। দলমা তার অরণ্য রহস্য আর নিস্তব্ধতার চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রইল শান্ত পাহাড়ের মতন। আমরা ফিরছি ঠিকই, কিন্তু মনের একটা অংশ বোধহয় এখনো ওই শালপিয়ালের গভীরেই থেকে গেল।